স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আসছেন? ত্রিশটি আপু আসছে, 30টি আপু। জি স্যার বলেন। আসছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। আজকে একটু আসতে লেট হয়ে গেল। জি জি। অনেক ঠান্ডা তো, অনেক আগে উঠছি, আবার ঘুমাইছি, উঠতে লেট। কলম কোথায় রাখো? দেখেন আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে জ্যামিতি পার্ট। আপনারা শীট বের করতে পারেন। আপনাদের শীটে এই তথ্যগুলো আছে। আমরা আগেই পড়ছি জ্যামিতি হলো যে অর্থ কি ভূমি, আর মিতি অর্থ পরিমাণ, একসাথে হলো ভূমির পরিমাণ। আর এখন বিষয় হলো আপনাদের এখানে যেটা তথ্য সেটা হলো তো দেখে নিতে পারেন যে এখানে হলো জ্যামিতি অর্থ হলো স্থান ভিত্তিক বিজ্ঞান। জ্যামিতিকে কি বলা হয়? স্থান ভিত্তিক বিজ্ঞান বলা হয়। এই যে জ্যামিতিকে বলা হয় স্থান ভিত্তিক বিজ্ঞান। আরেকটা বিষয় হলো জ্যামিতি এর আদিভূমিও মিশর। জ্যামিতির আদিভূমি কোথায়? মিশর। জ্যামিতির আদিভূমি হলো মিশর। আর হলো জ্যামিতি, জ্যামিতির আমরা পণ্ডিতের নাম জানি। জ্যামিতির জনক কে? জনক কে? ইউক্লিড। জ্যামিতির জনক ইউক্লিড। এই ইউক্লিড মূলত কোন ভাষার পণ্ডিত ছিল? কোন ভাষার? গ্রিক পণ্ডিত। এবং ইনি এই যে মিশরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল। এটাও আপনারা জেনে রাখবেন, অনেক সময় একটু ভিতর থেকে বলতে পারবেন। ঠিক আছে, এরপরে আমরা দ্বিতীয় স্লাইডে চলে যাই যে বিন্দু কি। দেখেন বিন্দু হলো যার কোনো অংশ নাই তাকে বিন্দু বলে। বিন্দুর আকার আকৃতি উচ্চতাও নাই। যেমন বিন্দু হলো এটা, এই যে এই একটা পুটকলি যদি আমরা দেই তাহলে এইটাকে বলে বিন্দু। এই বিন্দুর কোনো আকার আকৃতি উচ্চতা নাই, কিন্তু দেখেন বিন্দু গুলো এইভাবে চলে, আস্তে 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 চলে। বিন্দু একসাথে চলে, এই বিন্দু চলার পথকে কি বলে? রেখা বলে। কি বলে? রেখা বলে। রেখা বলে। বিন্দু এদিক দিয়েও চলতে পারতো। একটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে অ্যাড করছি, দেখেন এটা আসতে পারে। একটা রেখা যখন ছোট হইতে 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 সর্বস্থানে আসে, এই বড় একটা রেখা, এটা যদি আপনি মুছতে থাকেন মুছতে থাকেন মুছতে থাকেন মুছতে থাকেন মুছতে থাকেন, এই সর্বস্তর পর্যায়ে এসে বিন্দুতে পরিণত হবে। সর্বস্তর পর্যায়ে কি বিন্দুতে পরিণত হবে। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার।
বিন্দু চলার পথকে রেখা বলে। একটা রেখাকে ছোট করতে করতে সর্বশেষ স্তরে আসলে আপনি বিন্দু পাবেন। তাহলে একটি রেখার সর্বশেষ স্তরের নাম কি? বিন্দু। বিন্দু। এবার আসেন রেখা। রেখা এখানে দেখেন চারটা চিহ্ন আছে। সেটা হলো, একটা হলো, আমি একটু সুন্দর করে বুঝাই দিই। দেখেন এখানে আমি চিহ্ন আঁকাই। সেটা হলো এই একটা চিহ্ন, একটা চিহ্ন, একটা চিহ্ন, একটা চিহ্ন। এর কোনটার কি নাম বলেন তো? এর কোনটার কি নাম পারবেন বলতে? কোনটা রেখা, এর মধ্যে কোনটা রেখা বলতে পারবেন কেউ? দ্বিতীয়টা। দ্বিতীয়টা রেখা। একজন বলছে দ্বিতীয়টা রেখা। আর কেউ? তৃতীয়টা অ্যারো। তৃতীয়টা অ্যারো। তারপর একটা হাফ করে এটা ধরে রেখা, রয়েছে। এটা বলছে একজন রেখা, এটা বলছে অ্যারো। তাহলে তো এটাও অ্যারো। আমি আপনাদেরকে বুঝাই, সুন্দরভাবে বোঝেন। দেখেন যেটার যেটার দুই দিকে অ্যারো চিহ্ন, যেটার দুই দিকে অ্যারো চিহ্ন সেইটাকে বলে রেখা। সেটাকে কি বলে? রেখা। রেখার দুই দিকে চলমান। যেমন দেখেন আপনি যদি এইখান থেকে একটা রেখা চালাতে শুরু করেন, তাহলে এই দিক দিয়ে এই দিক দিয়ে ওই পৃথিবীর শেষ সীমার মতো একদম চলমান। আর এই দিক দিয়ে চলতে 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 এই দিকে, তাহলে এইটা একটা রেখা। এটা কি? রেখা। দুই দিকেই চলমান হইলে সেটা রেখা। আর যদি এই রেখা থেকে মনে করেন যে এই রেখা আর এই রেখা মনে করেন যে 100 হাত, এখান থেকে আপনি এইটুকু আর এইটুকু 5 হাত কেটে নিলেন, তাহলে এই 5 হাত পরিমাণ হলো রেখা অংশ। এটা কি? রেখা অংশ। তার মানে এটা হলো রেখা অংশ। আর এই যে তীর একদিকে থাকবে আর একদিকে যে কোনো অংশ থেকে কেটে নেবেন, যেমন এখান থেকে মনে করেন এটুক কেটে নিলেন, তাহলে এই যে এইটুক কেটে নেওয়ার অর্থ হলো এক মাথায় তীর। আবার এই পাশ থেকে মনে করেন যে এইটুক কেটে নিলেন, তাহলে এইটুকু যে এক পাশ তীর। যখন এক পাশে অ্যারো থাকবে আর এক পাশে কাটা থাকবে, তখন সেটাকে বলে রশ্মি। সেটাকে কি বলে? রশ্মি। রশ্মি। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো রেখার প্রান্ত বিন্দু কতটি? এই যে আমরা প্রথমে যে রেখাটা লিখলাম প্রথম চিত্র, এই রেখার প্রান্ত বিন্দু কতটি? দুইটি। কেন? দুই এটা এদিকেও রেখা চলমান, এদিকেও সেম। চলমান, এদিকেও চলমান। তাহলে এর কোনো প্রান্ত বিন্দু নেই, প্রান্ত বিন্দু জিরো বা নেই, কারণ এটা চলমান। যখন আপনি এই যে রেখা অংশ কেটে নেবেন, দুই পাশ থেকে কাটলেন, তখন দেখেন এর এই অংশের প্রান্ত বিন্দু, এই প্রান্ত বিন্দু। তাহলে রেখা অংশের প্রান্ত বিন্দু দুটি। রেখা অংশের প্রান্ত বিন্দু কয়টি? দুইটি। দুটি। আর রশ্মির প্রান্ত বিন্দু কয়টি? যে রশ্মি, এর প্রান্ত বিন্দু কতটি? একটা রশ্মি, একটা রশ্মি, এর প্রান্ত বিন্দু কতটি? একটি। একটি। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখার দুইটি প্রান্ত বিন্দু, আর রশ্মির হলো একটা প্রান্ত বিন্দু। বিষয়টা কি বুঝতে পারছেন? পরীক্ষা আসলে করতে 100 টাকা হবে। তাহলে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, আর হলো
রেখাংশের দুটি রশ্মি। প্রান্তবিন্দু আছে আর রশ্মির একটি প্রান্তবিন্দু আছে। এবার দেখেন তল। তল আর হলো সমতল, এই দুইটাই তো আপনারা পড়েন। তল যার শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাকে তল বলে। তলের শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে আর তলের কোনো উচ্চতা নেই। এটা হলো বৈশিষ্ট্য, এটা হলো সংজ্ঞা, এটা হলো সংজ্ঞা, আর এটা হলো বৈশিষ্ট্য, মনে রাখবেন। আর সমতল হলো যে তলের সরল রেখাগুলো আহ, যে তলের সরল রেখাগুলো তার উপর সমভাবে থাকে তাকে সমতল বলে। এখন সমতল বলতে মনে করেন এই একটা বড় তল, একটা বড় তল, এটা মনে করেন যে 5 ইঞ্চি চওড়া, তা সব একই পর্যায়ে আছে, তাহলে এটা হলো সমতল। কিন্তু যদি একটা তল এরকম উঁচু নিচু থাকে, এরকম এরকম উঁচু নিচু তল থাকে, তাহলে এটা সমতল না, এটা অসমতল। বুঝতে পারছেন? এই জন্য তলের সরল রেখাগুলো তার উপর সমভাবে যদি থাকে তাহলে সেটা সমতল। এই জিনিসটা মনে রাখবেন। এই যে সারফেস, প্লেন, আমরা জানি প্লেন জিনিসটা মানে সমান, প্লেন মানে সমতল। এবার আসে কোণ। কোণে দেখেন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো এই একটা কোণ, এই একেবারে 90 ডিগ্রি। যদি কোনো কোণ 90 ডিগ্রি হয় তাকে সমকোণ বলে। তাকে কি কোণ বলে? সমকোণ বলে। সমকোণ বলে। ঠিক 90 ডিগ্রি হলে সেটা সমকোণ, কমও না বেশিও না। এখন একটা প্রশ্ন থাকতে পারে, স্যার 90 ডিগ্রি কম, যদি 1 ডিগ্রি অথবা 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি যদি হয় তাহলে আমরা তাকে কি বলবো? অথবা 90 ডিগ্রির বেশি, 91 ডিগ্রি, 91 ডিগ্রি থেকে যদি বেশি হয়, 91 ডিগ্রি থেকে 179, 179, তাহলে আমরা কি বলবো? তাহলে মনে রাখবেন 90 ডিগ্রি থেকে কম মানে ছোট, তাহলে 90 ডিগ্রি থেকে ছোট হলে সেটা সূক্ষ্মকোণ। সেটা কি কোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। যেমন আপনাকে যদি বলা হয় 25 ডিগ্রি কোণকে কি কোণ বলে? সূক্ষ্মকোণ বলে। 60 ডিগ্রি কোণকে আপনাকে কি সূক্ষ্ম কি বলে? সূক্ষ্মকোণ বলে। সূক্ষ্মকোণ। এখন যদি আপনাকে বলা হয়, এখন যদি আপনাকে বলা হয় যে 110 ডিগ্রি, 110 ডিগ্রি কোণকে কি বলে? আর 90 ডিগ্রি থেকে বড় হলে সেটা হয় স্থূলকোণ। কি কোণ? স্থূলকোণ। স্থূলকোণ। তাহলে 90 ডিগ্রি কোণকে কি বলে? সমকোণ। 90 ডিগ্রি সমান। 110 ডিগ্রি কোণকে কি বলে? স্থূলকোণ। আর 165 ডিগ্রি কোণকে কি বলে? 90 ডিগ্রি, 165 ডিগ্রি বা 170 স্থূলকোণ। ডিগ্রি বা স্থূলকোণ। 113 ডিগ্রি, এখন যাই বলি এগুলোকে কি বলে? স্থূলকোণ। স্থূলকোণ বলে। স্থূলকোণ। এখন একটা প্রশ্ন থেকে যায়, স্যার আপনি 179 বলছেন, তাহলে 180 ডিগ্রি কোণকে কি কোণ বলে বলুন তো? 180 ডিগ্রি কোণ, দুই সমকোণ। 180 ডিগ্রি কোণকে অন্তত স্থূলকোণ বলা যাবে না। 180 ডিগ্রি হইলেই একটা নতুন কোণ উৎপন্ন হবে, সেটা হলো, খেয়াল করেন, এই যে 180 ডিগ্রি কোণ মানে এই যে একটা সরল কোণ, এটা হলো 180 ডিগ্রি কোণ। এটা কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে তাকে কি বলে? সরল কোণ। সরল কোণ। সরল কোণ। 180 ডিগ্রির মধ্যে দুইটা সমকোণ থাকে, কয়টা? দুইটা। দুইটা। এ পাশে 90 ডিগ্রি, এ পাশে 90 ডিগ্রি, দুইটা সরল কোণ। এখন সরল কোণ নাও থাকতে পারে, মানে দুইটি সরল কোণের সমষ্টিকে সরল কোণ বলে। দুইটা সমকোণ যদি যোগ করা হয় তাহলে সরল কোণ উৎপন্ন হয়। আর একটা প্রশ্ন আসতে পারে, দুটি সরল কোণের সমষ্টিকে কি বলে বলেন তো? দুটি সরল কোণের সমষ্টিকে বলেন। দুটি সরল কোণের সমষ্টি, এই একটা কোণ, তার মানে এইখান থেকে এই পর্যন্ত। আবার আরেকটা সরল কোণ মনে করেন এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এখানেও 180 ডিগ্রি, এখানেও কি
180 ডিগ্রি সমান দুইটা যোগ করলে কত হয়? 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোণকে কি বলে? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। 360 ডিগ্রি কোণ প্রবৃদ্ধি কোণ হলো 360 এর ছোট। 360 এর ছোট। তাহলে 360 ডিগ্রি কোণ হলে সেটা হয়ে যাবে বৃত্ত। সেটা হবে কি? বৃত্ত। এখন দেখেন একটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, সেটা হলো 180 থেকে বড়, 180 থেকে বড় হলে আর 360 ডিগ্রি থেকে ছোট হলে তাকে কি কোণ বলে? বাড়ির মধ্যে সব থেকে বৃদ্ধ লোক থাকে, বয়োজ্যেষ্ঠ লোক, তাহলে এটা সব থেকে বড় কোণ। 180 ডিগ্রি বড় হতে হবে, 360 ডিগ্রি থেকে ছোট হতে হবে, তাহলে সেটাকে কি কোণ বলে? প্রবৃদ্ধি কোণ। প্রবৃদ্ধি কোণ। আপনাদের কোন একটা পরীক্ষায় এই আসছিল 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? প্রবৃদ্ধি কোণ। প্রবৃদ্ধ কোণ বলে। প্রবৃদ্ধি কোণ। যদি 330 আসে, 350 আসে, প্রবৃদ্ধি কোণ। 190 আসে বা 201 ডিগ্রি আসে, সব কি কোণ? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধি কোণ। যখনই 360 ডিগ্রি হয়ে যাবে তখন কি আর কোণ থাকবে? বৃত্ত। না, বৃত্ত হয়ে যাবে। আর কোণ কখনো 360 ডিগ্রির উপরে হতে পারে না। কোণ কখনো 360 ডিগ্রির উপরে হতে পারে না। পৃথিবীতে একটা কোণ, পৃথিবীটা সব থেকে বড় কোণ হলো পৃথিবী, সেটা হলো 360 ডিগ্রি, অনেকটা বৃত্ত। এবার আসেন পূরক ও সম্পূরক কোণ। সুন্দর করে একটা পেজে নোট নেন। পূরক আর সম্পূরক একসাথে, পূরক প্লাস সম্পূরক। পূরক আর সম্পূরকের সাথে একটা সম্পর্ক আছে, সেটা হলো পূরক কোণে দুটি কোণ থাকে। পূরক কোণে কয়টি কোণ থাকে? পূরক এবং সম্পূরক কোণে দুটি কোণ থাকে। পূরক ও সম্পূরক কোণে একটি সাধারণ বাহু থাকে। এই দুইটা বৈশিষ্ট্য কমন। পূরক এবং সম্পূরকের ক্ষেত্রে এই দুইটা বৈশিষ্ট্য কমন, যে দুইটি কোণ থাকে এবং একটি সাধারণ বাহু থাকে। কিন্তু পার্থক্য হলো এখানে, এই দুইটা থাকার পরে যদি কোণ দুটির পরিমাণ 90 ডিগ্রি হয় তাহলে সেটা পূরক কোণ। কারণ পূরক মানে ছোট, পেরেক, পেরেক ছোট জিনিস। সম্পূরক, দন্ত সম্পূরক মানে বড়। আর দুটি কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা সম্পূরক। এইখানে আপনাকে মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় আপনি পারবেন না যে আসলে প্রশ্ন কত, উত্তর কত। বিষয়টা কি বুঝতে পারছেন? স্যার আরেকবার বুঝেছেন? বুঝান। পূরক কোণ এবং সম্পূরক কোণ হতে গেলে দুটি কোণ থাকে, এটা বোঝা লাগবে না, জাস্ট মুখস্থ করেন। একটি সাধারণ বাহু থাকে। যদি বোঝেন 90 ডিগ্রির সাথে সম্পর্কযুক্ত তাহলে পূরক বলবেন। যদি বলে 180 ডিগ্রির সাথে সম্পর্কযুক্ত তাহলে সম্পূরক কোণ। বা পূরক বললে 90 ডিগ্রির সাথে সম্পর্ক, সম্পূরক বললে 180 ডিগ্রি। এতটুকু বুঝছেন? জি। আমি এবার বোঝাই দিলে তারপর বুঝবেন। দেখেন আমি এখানে একটা কোণ আঁকলাম, এটা কি 90 ডিগ্রি না? জি স্যার। এটা কি 90 ডিগ্রি? আমি মনে করেন এর দিকে দুই ভাগে ভাগ করলাম, এটাকে 60 ডিগ্রি বানালাম, এটাকে 30 ডিগ্রি বানালাম। আর বিডি, দেখেন তো এই বাহুটা 60 ডিগ্রি কোণের সাথে সম্পর্কযুক্ত, 30 ডিগ্রি কোণের সাথে সম্পর্কযুক্ত কিনা? জি স্যার। হ্যালো, স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ দেখেন এই 30, এই এই দুইটা কোণ যদি আমরা যুক্ত করি তাহলে কত হয়?
60 প্লাস 30 সমান সমান 90। 90 ডিগ্রি। তাহলে পরিমাণ 90 ডিগ্রি হলে তাকে আমরা পূরক বলবো না সমকোণ বলবো? সমকোণ। সমকোণ। সমকোণ না, সমকোণ তো বললাম, কিন্তু আমরা পূরক, এই যে পূরক বলবো না সম্পূরক বলবো? পূরক। পূরক। এবার দেখেন আর একটা কোণ, এই যে টোটাল একটা দাগ দিলাম, এটা কি একটা কোণ না? জি স্যার। এটা হচ্ছে সরল কোণ, মানে 180 ডিগ্রি। তাই এই 180 ডিগ্রিকে আমি দুই ভাগে ভাগ করলাম, একটাকে দিলাম 120, একটাকে দিলাম 60। তাই দেখেন তো এখানে দুটো কোণ আছে এবং একটা সাধারণ বাহু আছে, যার দুটো কোণের সাথে সম্পর্ক। এই দুটো কোণকে আমরা একসাথে কি বলবো? পূরক সম্পূরক। বলবো, সম্পূরক বলবো? সম্পূরক কোণ। সম্পূরক। পরীক্ষায় কেমন আসে খেয়াল করেন, পরীক্ষায় কেমন আসে সেটা হলো, পরীক্ষা আসতে হলে 30 ডিগ্রির পূরক কোণ কত? 30 ডিগ্রির পূরক কোণ কত? 60 ডিগ্রি। 60। 60। কারণ কি, পূরক কোণ হলো 90 ডিগ্রির সাথে সম্পর্কযুক্ত। আবার যদি বলি 30 ডিগ্রির সম্পূরক কোণ কত? 30 ডিগ্রির সম্পূরক কোণ কত? 150। 150। কারণ এই যে 180 মাইনাস 30 সমান সমান 150। আবার যদি বলি 80 ডিগ্রির পূরক কোণ কত? 80 ডিগ্রির পূরক 10 ডিগ্রি। 10। 10। 80 ডিগ্রির সম্পূরক কোণ কত? 100। 100। গুড। তাহলে কি আমি পূরক আর সম্পূরক আপনাদেরকে বুঝাইতে পারলাম? জি স্যার। আপনাদের শীটে অনেকগুলো প্রয়োগ আছে, 10, 15, 20টি করে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, বেঁধে গেলে পরে আমি solve করব। তবে বেঁধে গেলে আমার এই লিখতে করবেন। এবারে এবারে আপনারা এরকম একটা চিত্র আঁকেন, আমি আগে আঁকাই সেটা আঁকেন, সেটা হলো এটা হলো আপাতত বাদ, ঠিক আছে? প্রথমে এটা হলো বিপ্রতীক, এটা কি বিপ্রতীক? বিপ্রতীক কোণ হলো প্রথমত বৈশিষ্ট্য, বিপ্রতীক কোণের কেন্দ্র একটা। বিপ্রতীক কোণের কেন্দ্র কয়টা? একটা। একটা। আর বিপ্রতীক কোণ পরস্পর সমান, এই কোণটা সমান এই কোণটা, তার মানে এইটার বিপ্রতীক এইটা। আবার যদি বলি এইটার বিপ্রতীক এইটা, তার মানে এইটা সমান এইটা, এটা সমান এটা। কিন্তু প্রত্যেক বিপ্রতীক কোণের এর কেন্দ্র কয়টা? একটা। কেন্দ্র কয়টা? একটা। আমি যদি বলি এইটা মনে করেন 110 ডিগ্রি, 110 ডিগ্রির বিপরীত কোণ অপর কোণটি কত? 110 ডিগ্রি এর বিপরীত কোণের অপর কোণটি কত? 110 ডিগ্রি। 110 ডিগ্রি। গুড। এখন আপনারা একটা চিত্র আঁকেন, সেটা হলো একান্তর কোণ। একটা নতুন পেজ নেন, জায়গা রেখে দেবেন, পরে প্র্যাকটিস করবেন। লেখেন একান্তর কোণ। একান্তর কোণ আঁকতে হলে প্রথমে আপনাকে দুইটা সরল রেখা আঁকতে হবে, সমান্তরাল, এরকম করে এ বি সি ডি। আর এদের ছেদক মনে করেন ই এফ, আর এখানে জি এইচ। বুঝতে পারছেন? এইভাবে এঁকে ফেলেন একান্তর কোণ। এখন একটা জিনিস দেখেন, একান্তর কোণ, একান্তর কোণ সবসময় যে এই যে ছেদক, এই ছেদকের বিপরীত পাশে হয়, এই ছেদকের বিপরীত পাশে হবে। তার মানে আমি যদি বলি এইচ কোণের একান্তর কোণ কোনটি, তো অবশ্যই এই রেখার বিপরীত পাশে হবে, মানে হয় হয় এ হবে, তাহলে বি হবে, তাহলে এই সি কোণ হবে, মানে এই ছেদকের বিপরীত পাশে। এখন বলেন তো, এই যে এইচ কোণ এর আপনার একান্তর কোণ কোনটা হতে পারে? একান্তর কোণ পরস্পর সমান কোনটা হবে বলেন? এ বি না সি? হ্যাঁ, সি। 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 এইচ কোণের একান্তর কোণ হলো এই সি।
কিন্তু এই বি কেন হবে না? এই সিও তো অনুপাতে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে সিও 120 ডিগ্রি, বিও 120 ডিগ্রি, তাহলে বি কে আমরা একান্তর কোণ কেন বলবো না? একই কেন্দ্রে দুইটি কোণ একই তো কেন্দ্রে বিপরীত আছে, কোণ হয়। যার কারণে সেটা বিপরীত কোণ হয়ে গেছে। গুড। এখন আমি যদি বলি এই কোণটা সি কোণ, এটার নাম দিলাম মনে করেন যে পি, এই পি কোণটার একান্তর কোণ কোনটা? এই এ বি সি এর মধ্যে। হুম, এ এ কারণ কি একান্তর কোণ ওই পাশে খুঁজতে হবে এইটা। এখন আপনাদের যে পেজ এখানে এরকম 3-4টে চিত্র আঁকায়, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা এক একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এই তিনটের জন্য 3টে চিত্র এঁকে প্র্যাকটিস করবে, তাহলে আপনাদের গেঁথে যাবে। পরীক্ষায় কেমন আসবে? পরীক্ষায় কোন লিখে দেবে এ বি ও সি ডি দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা, এ বি ও সি ডি পরস্পর সমান্তরাল সরলরেখা। দেখেন আপনাদের প্র্যাকটিসে আছে ই এফ ও তাদের ছেদক, এটা লিখে দেবে ই এফ তাদের একটি ছেদক, আর তাদের ছেদক সিডি ও এ বি রেখাকে পি ও এইচ বিন্দুতে ছেদ করছে। এখন যে কোনো একটা কোণ দিয়ে বলবে তার একান্তর কোণ কত বা অনুরূপ কোণ কত, এইভাবে আপনাদের নির্ণয় করতে হবে। এবার দেখেন অনুরূপ কোণ, অনুরূপ কোণ নির্ণয় করতে হলে সেম কাজ। অনুরূপ কোণ করতে গেলে সেম কাজ, এই যে আপনাকে একইভাবে একটা সূত্র রাখতে হবে যে ইকুইভ্যালেন্ট। এখানে আছে এ বি সি ডি ই এফ, এই জি আর এইচ বিন্দুতে ছেদ করছে। এখন এর পার্থক্য হচ্ছে অনুরূপ কোণ হলো, লিখে নেন শব্দটা, অনুরূপ মানে একই রকম, অনুরূপ হলো ছেদকের একই পাশে, ছেদকের একই পাশে থাকে। তাহলে এখন আমি যদি বলি এই এইচ কোণের অনুরূপ কোণ কোনটি বলেন তো? কোনটা হবে? এ হবে না বি হবে না সি হবে? এ হবে কেন এ হবে? না, সি হবে স্যার। না, হইল না। বি হবে। এই বি, এইচ কোণ যেমন বড় এই বি কোণও দেখছেন তত বড়, একই পাশে হবে। কিন্তু আমি যদি বলি এই এ কোণের অনুরূপ কোণ কোনটা? এ কোণের অনুরূপ স্যার সি হবে না? হ্যাঁ সি হবে। গুড, কারণ একই পাশে। আবার এই পাশ দিয়েও আসতে পারে। এই জি কোণের অনুরূপ কোণ কোনটা? এই এ কোণ। না, জি কোণের অনুরূপ কোণ হলো এই যে এক্স না না কোণ না বি কোণ? এ কোণ। এ কোণ। হ্যাঁ, না এ কোণ কেন হবে? বি কোণ। এ কোণ হবে স্যার। হ্যাঁ, বি কোণ। না বিও হবে না। এই বি না এক্স তাই বলে? ও এক্স কোণ। স্যার এক্স কোণ হবে। এক্স কোণ হবে। গুড, একটু বড় করে দেখলে সুন্দর করে আপনারা দেখতে পারবেন। এটা এক্স কোণ। আমি আরেকটা চিত্র এঁকে দেই, দেখি আপনারা পারেন কিনা। এখান থেকে আমি 3টা কোশ্চেন ধরবো, 3টা কোশ্চেন। এই আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি, হ্যাঁ ডি স্যার ই। ওনার ছেদক কি একটাই হয় নাকি ভিন্ন? অনুরূপের ছেদকের একই পাশে খুঁজতে হবে না। স্যার বুঝি না আপনার কথা। অনুরূপের অনুরূপ কোণ হলো ছেদকের একই পাশে থাকে। অনুরূপ ছেদকের একই পাশে থাকে, বুঝতে পারছেন? বুঝেছেন? বুঝতে পেরেছেন? জি স্যার। অনুরূপ কোণ হলো ছেদকের একই পাশে থাকে। এই মার্জান আপু শুধু আসতেছে আর যাচ্ছে কেন? ঢুকতে পারতেছে না? রাবি আপু শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমি এখানে একটা চিত্র লিখছি এ বি সি ডি ই এফ। আপনারা বলেন তো এ কোণের, এই এ কোণের বিপ্রতীপ কোণ কোনটা? সি, সরি ই স্যার ই। এই আবার যদি বলি এ কোণের অনুরূপ কোণ কোনটা? ডি কোণ।
সরি এ বি সি, এখানে একটা কোণ থেকে গেছে, এটা এক্স দিয়ে দিলাম। এই কোণের অনুরূপ কোণ কোনটা? ডি কোণ। না না, X ডি কোণ। অনুরূপ, X কোণ। অনুরূপ তো অবশ্যই যাবে না, এক্স কোণ। এইখানে আরেকটা কোণ থেকে গেছে, সেটার ওয়াই নাম দিয়ে 8টা কোণ মোট এখানে। তাহলে এ কোণের বিপ্রতীপ গেল, এ কোণের একান্তর কোণ কোনটা? এ X কোণের একান্তর কোণ কোনটা? কোণের একান্তর কোণ হচ্ছে ডি। ডি। গুড। তাহলে এইভাবে চিত্র এঁকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন না? জি স্যার। এখন হয়তো বুঝে যাচ্ছেন, সহজ মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা চিত্রের জন্য, প্রত্যেকটার জন্য এরকম কয়েকটা পেজ নষ্ট করতে হবে, তাহলে ইনশাআল্লাহ পারবেন। এবার চলে আসেন ত্রিভুজ। এবার চলে আসেন ত্রিভুজ। ত্রিভুজের কয়েকটা বৈশিষ্ট্য আছে, আপনারা নিজেরাই বের করেন, গত ক্লাসে তার এরা বের করেছিল। ত্রিভুজের কয়টা বাহু? 3। 3টি বাহু। 3টে বাহু, 3টা কোণ। 3টে বাহুর সমষ্টি কত ডিগ্রি? গতদিন বলেছিলাম 280 ডিগ্রি। 180। 180 ডিগ্রি। 180 ডিগ্রি অনেকেই মুখস্থ ছিল না গত ক্লাসে, এটা কিন্তু ভুল। এখন আসেন একটা সূত্র, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়, বড় বা বৃহত্তর, একই কথা। পরীক্ষায় সমান। বৃহত্তর আকারে থাকে। হ্যাঁ, কি স্যার সমান? দুই বাহু বৃহত্তর বাহুর সমান বাকি দুই বাহুর যোগফল না? আপনাকে কে বাহু বলছে? সমান হলে এরকম সেটা হবে। গণিতবিদ, এরকম গণিতবিদ তো এখনো পৃথিবীতে নেই। সমকোণী ত্রিভুজে তো এটাই হয় না স্যার? না না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্র ভালোর ক্ষেত্রে এরকম হয় যে ও আচ্ছা আচ্ছা। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার সমান লম্ব স্কয়ার। সবসময় তো দুই বেলা প্যারাসিটামল খালি হবে না। হুম। এই যে দেখেন, এই একটা ত্রিভুজ যার বাহু 3, 4, 5, এটা আপনি যে কোনো দুইটা যোগ করে দেখেন যে তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বড়। তার মানে এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 5, এটাকে 5 দিয়ে বাদ দিয়ে আমরা 4 আর 3 7 যোগ করলাম, দেখছেন 7, যা 5 থেকে বড়। যদি ছোট হয়ে যায় তাহলে বুঝবেন যে এটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব না। যেমন দেখেন এইখানে আছে 10, 11, 13, এই তিনটার বাহুর পরিমাণ দ্বারা কি ত্রিভুজ গঠন করা যায়? যায়। হ্যাঁ, যায়। গুড। আবার দেখেন পরে আরেকটা আছে 10, 12, 24, এই তিনটে বাহু দ্বারা কি ত্রিভুজ গঠন করা যায়? না। না স্যার, 24 অনেক বেশি। যাবে না, কারণ সব থেকে বড় 24, এটা আমরা বাদ রাখি। 10 আর 12 যোগ করলে হয় 22, যা 24 থেকে ছোট। 24 থেকে ছোট হলে এটা সম্ভব না, বড় হইতে হবে। এখানে 3, 4, 10, এটা দ্বারা কি ত্রিভুজ গঠন করা সম্ভব? না। না, কারণ কি? 4 আর 3 7, 7 10 থেকে ছোট। 10 থেকে ছোট হলে তা দ্বারা নির্ণয় করা সম্ভব না। তাহলে মূলত ত্রিভুজের বৈশিষ্ট্য এই কয়টা জানলে হবে। এরপরে যেটা আসতে হবে, ত্রিভুজের পরিসীমা কি বলেন তো? ত্রিভুজের পরিসীমা কি? তিনটে বাহুর যোগফল। এই যে 3, 4, 5, 3, 4, 5, একে কি বলে? ত্রিভুজের বাহুর সংখ্যা। তাহলে এই ত্রিভুজের বাহুর সংখ্যা যদি যোগ করেন 3, 4 আর 5 সমান 12, এই 12 হলো ত্রিভুজের পরিসীমা। আমরা আরো বিস্তারিত পরে পড়বো। এবার আসেন সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি আর সমকোণের সামনে থাকে অতিভুজ। সমকোণের সামনে কি থাকে? অতিভুজ। বা অতিভুজের বিপরীতে থাকে সমকোণ। আর সমকোণের পাশেই দুইটা সমকোণ সংলগ্ন বাহু, একটার নাম ভূমি, একটার নাম উচ্চতা। সমকোণ সংলগ্ন দুটো বাহু, যাদের নাম কি বলেন তো? সুমন আপু বলেন, সমকোণ সংলগ্ন দুটো বাহুর নাম কি? ভূমি। ভূমি বা উচ্চতা। আপনাদের যে শীত, ওইখান থেকে সূত্র দুই ভাবে আছে, একটা ভূমি কোণ উচ্চতা আর একটা সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল।
একই কথা, ক্ষেত্রফলটা মুখস্থ করে ফেলেন যে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন এই একটা অঙ্ক প্র্যাকটিস, এই অঙ্কটা আমরা নিজেরা করার মতো কত হয়। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 11 মিটার আর উচ্চতা হচ্ছে 14 মিটার, ক্ষেত্রফল কত? ফার্স্ট করেন। হ্যাঁ 77 77 স্যার। 77, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। গুড, সবাই বুঝে গেছেন? না বুঝলে কথা বলেন। এবার লেখেন বাহুপদের ত্রিভুজ 3 প্রকার। বাহুপদের ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। প্রথমে একটা ত্রিভুজের চিত্র দেখতে পাচ্ছেন, তিনটে বাহু সমান, একে বলে সমবাহু ত্রিভুজ। তিনটি বাহু সমান, দেখছেন? এটাও এ, এটাও এ, এটাও এ, তিনটি বাহু সমান। এই সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য লেখেন, তিনটি বাহু সমান, তিনটি কোণই সমান, কোণ আর সমান। প্রতিটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। প্রতিটি কোণের পরিমাণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ হতে গেলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হওয়া বাধ্যতামূলক। পরিসীমা দেখেন, পরিসীমা 3a। পরিসীমা 3a কোথা থেকে আসলো? একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু যোগ করলাম, a যোগ a যোগ a সমান সমান 3a। এই 3a হলো সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র। আর ক্ষেত্রফলের সূত্র আপনাকে মুখস্থ করতে হবে, √3/4 a স্কয়ার। পারবেন মুখস্থ করতে এটা? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সবাই একটু মুখস্থ করে আমাকে বলেন তো। উর্মি আপু বলেন। √3/4 a স্কয়ার। √3/4 রাবিয়া আপু বলেন, রাবিয়া। √3/4 a স্কয়ার। 30টি আপু আছে? 30টি আপু বলেন। √3/4 a স্কয়ার। এটা সব সময় লাগবে। এখান থেকে এই সমবাহু ত্রিভুজের থেকে এই এই বৈশিষ্ট্য থেকে আসে, অথবা একটা গাণিতিক অঙ্ক আসে। আর গাণিতিক অঙ্ক দুই প্রকার, দুই ভাবে আসতে পারে। এই দুইটা অঙ্ক করলে পৃথিবীর সব অঙ্ক পারবেন। এই যে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে যে সমবাহু ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক দুই ধরনের অঙ্ক আসতে পারে। একটা বলতে পারে ক্ষেত্রফল নির্ণয়, আর একটা বলতে পারে বাহুর দৈর্ঘ্য নির্ণয়। একটা বলতে পারে কি ক্ষেত্রফল, আর একটা বাহু। এই যে পুরো দেখেন ক্ষেত্রফল নির্ণয়, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটা নিজেরা করতে পারবেন কিনা দেখেন। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার। কত মিটার? 2 মিটার। ক্ষেত্রফল কত? এটা করেন তো নিজেরা। বা আমি প্রথমটা করে দেই। এখানে বাহুর দৈর্ঘ্য 2, তার মানে এ সমান স্কয়ার থেকে ধরে নিছি আমরা। তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান সমান কত? √3 এই ক্ষেত্রফল সমান আমরা মুখস্থ জানি √3/4 a √3/4 a স্কয়ার। স্কয়ার। তাহলে এর মান কত? 2 স্কয়ার। তাহলে √3/4 2 স্কয়ার মানে 4। 4 কাটা গেল, থেকে গেল √3। এটা হলো ক্ষেত্রফল। এটা কি ক্ষেত্রফল? এখন পরীক্ষায় 2 এর জায়গায় 4 থাকতে পারে, 6 থাকতে পারে, 8 থাকতে পারে। আপনারা এখন 4 দিয়ে করে আমাকে দেখান যে 4 দিয়ে করলে উত্তর কত হয়। 2 এর জায়গায় 4।